নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 18 তারিখ বুধবার। জানাবো আজকের 18টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা কোর্টের। এনআইএ বলল, পুলিশ যেখানে নিজে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত। আমরা তদন্তের দাবি করছি, তবুও কেস ডায়েরি দিচ্ছে না। দুজনেই ফুলে যাবেন, কি কথা হলো প্রতিকূল সৃজনের। বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে, আর এখানে কি বলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি তৃণমূলে, বোন গেলেন বিজেপিতে, কি বলছেন ক্ষিতি কন্যা বসুন্ধরা। বিশ্বের শীর্ষ এবং এআই সুপার পাওয়ারের মধ্যে থাকুক ভারত, 2047-এর টার্গেট ঠিক করলেন প্রধানমন্ত্রী। শুভেন্দুবাবুর একজন সুন্দর দেখতে জীবনসঙ্গী দরকার, বিরোধী দলনেতার বাংলাদেশের মন্তব্যে খোঁচা হুমায়ুনের। এইআরও সহ 5 জনের বিরুদ্ধে অবশেষে এফআইআর করল রাজ্যের সরকার। ভিসা পাইয়ে দেওয়ার নামে বাংলাদেশি প্রতারণা, নিউটাউনে গ্রেপ্তার 2 বাংলাদেশি। যদি বা কিন্তু নয়, বিজেপি সরকার করেছে, ধরে নিয়ে জনতার সঙ্গে কথা বলুন, জেলা নেতাদের নির্দেশ শ্রমিক ভূপেন্দ্র বনসলের। অবশেষে সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর। নবান্নের কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই কার্যকর হলো নির্দেশ। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার, আনছে নয়া বিধি। শহর গুড়িয়ে দেবে অতিকায় জ্বলন্ত পাথর, মহাকাশের 1500 মৃত্যুদূতের নাগাল পাচ্ছে না নাসাও। গৃহযুদ্ধে ছাড়খাড় পাকিস্তান, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ চৌকিতে হামলা, নিহত 11। মার্চে ব্রিগেডে মোদির জনসভা, তার আগে কোন পথে এগোবে বিজেপির পরিবর্তন রথযাত্রা। বাদুড়িয়া যুবক খুনে গ্রেপ্তার বিডিও সঙ্গীও। 30 লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে, বিজেপিকে খুশি করতে বাংলাকে টার্গেট করছে কমিশন, তীব্র তোপ মমতার। অসম বিধানসভা নির্বাচন 2026, 2 দফায় ভোট করানোর দাবিতে কমিশনের দ্বারস্থ রাজনৈতিক দলগুলি। এসআইআর বন্ধ হবে, পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারবে। শুভেন্দুকে পাশে নিয়েই তৃণমূলের বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার জানাবো বিস্তারিত খবরগুলি। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা কোর্টের। এনআইএ বলল, পুলিশ যেখানে নিজে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত। আমরাও তদন্ত করছি, তবুও কেস ডায়েরি দিচ্ছে না। শীর্ষ আদালতের নির্দেশের কোনো স্থগিতাদেশ নেই। কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা বারবার আবেদন করেছি, এই আদালতের নির্দেশ আছে, কেস ডায়েরি দেওয়া হোক। পুলিশ যেখানে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত, সেই মামলায় আমরা তদন্ত করছি। তাতে পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না। হাইকোর্টের কোনো নির্দেশ আনতে পারেনি। হাইকোর্ট যদি মামলা করে থাকে, তাহলে তো একটা নথি বা অর্ডার নিয়ে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আমরা তদন্ত করছি। কেস ডায়েরিতে তো দিতে হবে আমাদের তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাব। অভিযুক্তদের এখন এক্সামিন করা গেল না, হেফাজতে নেওয়া গেল না। রাজ্যের তরফে আইনজীবী দীপঙ্কর কুণ্ডু এই কোর্টের নির্দেশে বলে রয়েছে, আইওকে উপস্থিত থাকবেন, এটাই শেষ অর্ডার। আপনি প্রথম অর্ডার দেখুন। সরকারি আইনজীবী, আজ তো এখানে শুনানি হওয়ার কথা। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে বিচারকের প্রশ্ন, কোনো স্থগিতাদেশ আছে কি নেই। অন্যদিকে সিদ্ধান্ত নিলে কেস ডায়েরি হস্তান্তর করবেন না। সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইউপিএ ধারা প্রয়োগ করা, এনআইএকে রিপোর্ট দেওয়ার নয়। আমি জানতে চাইছি, কোথায় বলা আছে সিভি দেওয়া যাবে না? আইও এবং এসপি কিভাবে সিদ্ধান্ত নিলেন সিডি হস্তান্তর না করার? সরকারি আইনজীবী শীর্ষ আদালতের হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে বলেছে, ইউপিএ ধারা প্রয়োগ করা হবে কিনা। ভাইরাল রাজ্য দলের রাজ্য সম্পাদককে লেখা চিঠি, তাতে স্পষ্ট সিপিএম থেকে পাকাপাকি অব্যাহতি চাইছেন প্রতীকুর রহমান। শেষ লোকসভা ভোটে এই প্রতীকুরই ছিল ডায়মন্ড হারবারে বামেদের তুরুপের তাস। আর শোনা যাচ্ছে তিনি নাকি যোগ দিতে চলেছেন তৃণমূলে। তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তীব্রতা যতই বাড়ছে, ততই অশান্তি বাড়ছে সিপিএমের অন্দরেও। শুরুতে কম বেশি সকলের মুখে কুলুপ থাকলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে তরুণ ব্রিগেড। যদিও সব জল্পনে জল ঢালছে প্রতিকূলের দীর্ঘদিনের সতীর্থ সৃজন ভট্টাচার্য। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ধরেছিলেন এসআইআর স্টিয়ারিং। একজনের কাঁধে কাঁধ ছিল রাজ্য সভাপতির দায়িত্ব, অন্যজনের কাঁধে ছিল রাজ্য সম্পাদকের দায়িত্ব। সিপিএম কান পাতলেই নাকি শোনা যায় প্রতিকূলকে কেউ যদি ভালো চেনে, সে একমাত্র সৃজন। আবার উল্টোটাও, সেই সৃজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অন্যদিকে সংবাদ মাধ্যমে তিনি সাপ বলেছেন, আমার সঙ্গে কথা হয়েছে প্রতিকূলের। ও প্রকাশ্যে বলেছে এটা দলের অভ্যন্তরীণ বিষয়। দলের নেতারাও সেই কথাই বলেছেন, আমিও দলের কর্মী।
প্রতিকূলও দলের কর্মী। আমাদের কি কথা হয়েছে সেটা অভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরবো, কিন্তু দল বদল তা কি হচ্ছে না? মানে তৃণমূল যাচ্ছেন না প্রতিকূল? সৃজন বলছেন, আমি তো সিপিএম করি, আমি এখনো পর্যন্ত জানি প্রতিকূল সিপিএম নেতা, এসএফআইয়ের একজন প্রাক্তন নেতা। তিনি প্রকাশ্যে কোথাও বলেননি তিনি দল ছাড়ছেন, তিনি প্রকাশ্যে বলেননি তিনি অন্য দলে যোগদান করছেন। এই মুহূর্তে অন্য কোথাও গালগল্পে মাথা দেওয়া, অনর্থক চর্চা করা অর্থহীন। তবে খোঁজা দিতে ছাড়ছেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, প্রতিকূল রহমানের সঙ্গে আমার কোনো আলাপ নেই। ছেলেটা সিপিএমে খুব ডেডিকেটেড ছিল বলে শুনেছি, কিন্তু ওদের বায়োলজিক্যাল ফেরেববাজ একটা শ্রেণী আছে। প্রতিকূলরা বাড়ি বাড়ি ঘুরে এলাকায় আর অন্য শ্রেণীর মুখে চুন পাউডার মেখে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় থাকে। শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ভোট হয়েছে, এবার এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলাদেশের ভোটও শান্তিপূর্ণভাবে হয়ে গেল, অথচ ভারত গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও সেখানে ভোটের আগে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে এইভাবে তীব্র আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী। হাসিনা সরকারের পতনের পর থেকেই দেখা যাচ্ছিল সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ। অন্যদিকে চলতি মাসের 12 তারিখে ভোট হয় বাংলাদেশে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হয়তো এই ভোট গ্রহণ ঘিরে অশান্তি হতে পারে, কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া আর কিছুই ঘটেনি। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রথমেই সরব হন এসআইআর প্রক্রিয়া নিয়ে সর্বোপরি নির্বাচন কমিশনকে বারে বারে আক্রমণ করেন তিনি। কখনো কমিশনকে তুগলকি কমিশন বলে আক্রমণ করেছেন, আবার কখনো কমিশন বিজেপির কথায় চলে বলে আক্রমণ শানিয়েছেন। মমতা প্রশ্ন তুলেছেন যে ডকুমেন্টস বিহারের সময় কমিশন চেয়েছিল, বাংলায় কেন তার অন্যতা হলো? এসব বলতে বলতেই মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের নির্বাচন হয়েছে সুন্দরভাবে, আর এখানে গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন ভারত যেখানে গণতান্ত্রিক একটি দেশ, সেখানে কিভাবে এত সমস্যা তৈরির চেষ্টা হচ্ছে। গোটা বিষয়ের দায় তিনি চাপিয়েছেন নির্বাচন কমিশন এবং বিজেপির ওপরে। বাম পরিবারে তাদের বেড়ে ওঠা, বাম আমলে বাবা ছিলেন রাজ্যের মন্ত্রী। আরএসপির প্রয়াত নেতা ক্ষিতি গোস্বামীর 2 মেয়ে আজ রাজনৈতিক পথ দুটি বাঁক নিয়েছে। ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী বছর 5 আগে তৃণমূলে যোগ দিয়েছেন, এখন তিনি কলকাতা পৌর নিগমের কাউন্সিলর। আর ক্ষিতির আর এক মেয়ে কস্তুরী গোস্বামী মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন। বোনের বিজেপিতে যোগ দেওয়া দিয়ে কি বললেন বসুন্ধরা? আর বাম পরিবারে বেড়ে ওঠা কস্তুরীও বিজেপিতে যোগ দিয়ে কি বললেন? 2019 সালে প্রয়াত হয়েছেন ক্ষিতি গোস্বামী। 2021 সালে তৃণমূলে যোগ দেন বসুন্ধরা। এদিন কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে দিদি বলেন, এই নিয়ে আমার কিছু বলার নেই, হয়তো কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্য এরকম পদক্ষেপ করেছে। এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কোন দলকে কে পছন্দ করবে আমি কি করে বলবো? বোনের বিজেপিতে যোগদান নিয়ে তার সঙ্গে কি কথা হয়েছিল? বোনের সঙ্গে তার সম্পর্ক মধুর নয় বলে স্বীকার করে নিলেন বসুন্ধরা। তিনি বললেন, আমরা সহোদরা বটে, কিন্তু আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই, তাই আলোচনার কোনো প্রশ্নও নেই। আমার মাও জানতেন না। বিজেপিতে যোগদান করে কি বাবার ভাবধারা থেকে সরে এলেন? এদের প্রশ্নের মুখে পড়েন কস্তুরী। তার জবাবে তিনি বলেন, একবার বাবার চিন্তাধারাতে আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন। কাজ করার সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন যেখানে প্রতিবাদ করারও প্রয়োজন হয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে প্রথম বিশ্বমানের সম্মেলন রাজধানীর বুকে। এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ সামিল হয়েছেন দেশের বহু মন্ত্রী। বিশ্বজুড়ে প্রযুক্তির ক্ষেত্রে প্রথম সারির প্রধানরা এখন ইন্ডাস্ট্রির স্টক হোল্ডার। বিভিন্ন ক্ষেত্রে এআই এর ভূমিকা নিয়ে চলছে আলোচনা। এরকম একটা মঞ্চে সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মানের সম্মেলনের আয়োজনের মূল লক্ষ্য কি তা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বজন হিতে সর্বজন সুখে, অর্থাৎ সকলের কল্যাণ সকলের সুখ, এআই সম্মেলনের লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদী তার সাক্ষাৎকারে পাল্টাতে থাকা এই নতুন সময়ের ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই বিশ্বব্যাপী উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবহার করতে হবে, একই সঙ্গে মানব কেন্দ্রিক রাখতে হবে। এই সম্মেলনের লক্ষ্য কি? প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতায় এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়ে আছে। এআই অভূতপূর্ব উপায়ে মানুষের সক্ষমতা বাড়াতে পারে, তবে যদি তা ঠিকভাবে পরিচালিত না করা হয় তাহলে সামাজিক ভিত্তিকে পরীক্ষার মুখেও ফেলতে পারে। এই কারণেই আমরা এই শীর্ষ সম্মেলনটি এমন কিছুর উপর ভিত্তি করে তৈরি করেছি যা কেবল উদ্ভাবন নয়, অর্থপূর্ণ এবং ন্যায়সঙ্গত ফলাফল নিশ্চিত করবে। সর্বজন হিতে সর্বজন সুখে ভারতীয় সভ্যতা দর্শনকে তুলে ধরেছে। এআই অভূতপূর্ব উপায়ে মানুষের সক্ষমতা বাড়াতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাহলে সামাজিক ভিত্তিকেও পরীক্ষার মুখে ফেলতে পারে।
এই কারণে আমরা এই শীর্ষ সম্মেলনটি এমন কিছুর উপর ভিত্তি করে তৈরি করেছি যা কেবল উদ্ভাবন নয়, অর্থপূর্ণ এবং ন্যায়সঙ্গত ফলাফল নিশ্চিত করবে। সর্বজন হিতে সর্বজন সুখে ভারতীয় সভ্যতা দর্শনকে তুলে ধরেছে। প্রযুক্তির শেষ লক্ষ্য হওয়া উচিত সকলের কল্যাণ, সকলের সুখ। প্রযুক্তি মানবতার সেবা করার জন্য রয়েছে, তার জায়গা নেওয়ার জন্য নয়। এই শীর্ষ সম্মেলনটি মানুষ, গ্রহ এবং উন্নতিকে কেন্দ্র করে গঠিত। এআই সিস্টেম বিশ্বব্যাপী সমাজ থেকে পাওয়া জ্ঞান এবং তথ্যের উপর নির্ভর করে গড়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন টেট ব্যাংকের মাধ্যমে। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির বলতে পারবে এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জির সেতু। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন কবির বলেন, শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। ওর একটা কথা, একটা সুন্দর মেয়েকে দেখে জীবনসাথী ওর দরকার, ওর সঙ্গ দেবে যাতে মাথা ঠিক থাকে। সুন্দর পরামর্শ দেন, মাথা ঠান্ডা রাখতে পারবেন। নয়তো নির্বাচন আসার আগে মাথার চিকিৎসা করতে হবে। যদিও উনি বাংলাদেশ থেকে 1 টাকা আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন সেটাই শুনবো। অনুপ্রবেশ, বাংলাদেশি, ভুয়ো ভোটার, এসআইআর আবহে রাজনৈতিক তরজা বারবার ঘুরে ফিরে এসেছে এই শব্দগুলো। এই আবহে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের আগে হুমায়ুন কবিরের প্রস্তাবিত জোট কার্যত 20 বাউ জলে। কয়েকদিন আগে অবধি জোট নিয়ে হুঙ্কার ছাড়ছিলেন যিনি, মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছিলেন, ফুরফুরা স্বরূপে পৌঁছে গিয়েছিলেন সেই হুমায়ুন এখন সিপিএম আইএসএফ সবাইকে আক্রমণ করছেন। কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে তারা একা লড়বে, অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্ন নেই। কিন্তু যাকে তৃণমূলে থাকাকালীন উঠতে বসতে আক্রমণ করেছেন হুমায়ুন, সেই অধীর চৌধুরীর সম্পর্কে এখন তার গলায় নরম সুর। ভরতপুরের বিধায়ক এবং চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির বলেন, অধীরদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি সরাসরি বলছি, অধীরদার জন্য আমার যে দুর্বলতা আছে, সে যদি কোনো জায়গায় কনসেপ্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত। যেটুকু হেল্প করার জন্য তা করতে পারি। ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে অবশেষে রাজ্যের তরফে এফআইআর করা হয়েছে, এমনটাই খবর নবান্ন সূত্রে। সন্ধ্যের মধ্যে এফআইআর করতে হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। তবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদের পাশেই আছে সরকার। কমিশনের ডেডলাইনের আগেই এফআইআর করল রাজ্যের সরকার। নবান্ন সূত্রে খবর, 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরও আছেন, অর্থাৎ 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দিন বিকেল 5টা অবধি কমিশনের দেওয়া ডেডলাইন ছিল, সেই নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। এদের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে ভদ্রতার খাতিরে, কারণ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, চিঠি পাঠানোও হয়েছিল, সেই নিয়েই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তাদের পাশে রাজ্য সরকার রয়েছে। মূলত কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে। মঙ্গলবার দুপুরে এইআরও সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এইআরওদের সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের থেকে জানানো হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, সেই নিয়েই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি বলছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তাদের পাশে রাজ্য সরকার রয়েছে। মূলত কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে। মঙ্গলবার দুপুরে এইআরও সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এইআরওর সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নামে এফআইআর করা হয়েছে। ভোটের আগে মালদহ, মুর্শিদাবাদে মিম যে ঢুকে পড়েছে তা এখন সকলেই জানা। তবে বাংলার বাকি রাজ্যগুলিতে মিম তাদের দলের বিস্তার ঘটাচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। হাওড়ার ডোমজুড়ে সংখ্যালঘু এলাকায় মিমের অফিস খোলা নিয়ে ছড়ালো তুমুল উত্তেজনা। বাঁকড়ার বাদামতলায় মিমের নতুন পার্টি অফিস উদ্বোধন করেন রাজ্যের সভাপতি ইমরান সোলাঙ্কি। এদিন এই পার্টি অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকলে এলাকার উত্তেজনা দেখা যায়। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। অন্যদিকে আসলে এইসব করেও টাকা পায়, তাই উপায় করতে চায়। ওয়াকফ আইন নিয়ে তাদের স্বার্থ দেখেননি, তাই তারা এবার আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, মুসলিম লীগ সহ বিভিন্ন দলের সঙ্গে জোট করতে চান। কিছুদিনের মধ্যেই তাদের আসন বন্টন চূড়ান্ত করা হবে, তা এবার তাদের কথা বলার জন্য বিধানসভায় প্রতিনিধি পাঠাতে চান। তৃণমূলের বিরোধিতা সম্পর্কে তিনি আরও বলেন, যারা এখন বিরোধিতা করছেন তাদের বোঝানো হবে, ওদের বিরোধিতা সত্ত্বেও মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমে একাধিক পার্টি অফিস খুলেছেন।
বলা নেই কওয়াও নেই, ক্লাস চলাকালীন শটান ক্লাসে ঢুকে ক্লাসের মেঝে এত নোংরা কেন, খোদ শিক্ষকের কাছে জানতে চাইলেন বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনে শিক্ষকের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন বিধায়ক। ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ ওই শিক্ষক পরে অনুমতিবিহীনভাবে ক্লাসরুমে ঢুকে পড়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন বিধায়ক। ঘটনায় বাঁকুড়ার ইন্দার ব্লকের কুশমুড়ি হাই স্কুলের বিধায়কের এহেন আচরণে তীব্র নিন্দা করেছে তৃণমূল। অন্যান্য দিনের মতো এদিন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস 8-এর বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। শিক্ষক জানান, স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী এবং সাফাই কর্মী নেই। পড়ুয়ারা ক্লাসরুম পরিষ্কার রাখে, হাত লাগান শিক্ষকেরাও। এদিন চতুর্থ পিরিয়ডের পর ক্লাসরুম পরিষ্কার করা হবে। এরপরই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন অনুমতি না নিয়ে এইভাবে বিধায়ক ক্লাসরুমে প্রবেশ করছেন। বেশ কিছু বাকবিতণ্ডার পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের সামনে বিধায়ক তার সঙ্গে এহেন আচরণ করায় চূড়ান্ত অপমানিত শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শিক্ষাঙ্গনে বিধায়কের এহেন আচরণের কড়া নিন্দা করেছেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদও। চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে বলিউড অভিনেতা রাজপাল যাদব। মঙ্গলবার তিহার জেল থেকে বেরিয়ে এলেন তিনি। রাজপালের সংযোজন, তিনি ইন্ডাস্ট্রিতে প্রায় 3 দশক ধরে কাজ করেছেন। 200-র বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এটা হয়তো সম্ভব হয়েছে মানুষের ভালোবাসার জন্যই। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনো আইনি তথ্যের প্রয়োজন হলে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ করবেন। দেশের প্রত্যেকটা শিশু আমার সঙ্গে আছেন বলেই আমি 200 থেকে 250টি ছবি শেষ করতে পেরেছি। 2012-13 সালে এই সফর শুরু হয়েছিল। চলতি বছরে এসে প্রায় 2250 ছবির অংশ হয়েছে। দেশের প্রতিটি নাগরিক আমার সাথে আগেও ছিল এবং থাকবে।